প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরকে নিয়ে কিছু কথা বলবো। বিএনপি একজন ব্যবসায়ীকে বাংলাদেশের গভর্নর বানিয়েছে। এটা না দেখে দেখুন তার সেই কাজের যোগ্যতা আছে কিনা। যোগ্যতা থাকলে যে কোনো জায়গা থেকে নিয়োগ দেওয়া যেতে পারে। 4 বছরের জন্য নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাওয়া মোস্তাকুর রহমান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ এর সদস্য এবং হেরা সোয়েটার্স নামের একটি পোশাক কারখানার মালিক। বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। মোস্তাকুর রহমান একজন অভিজ্ঞ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, সিএমএ এবং সফল উদ্যোক্তা। পেশাগত জীবনে তার 33 বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি মূলত কর্পোরেট ফাইন্যান্স, রপ্তানি অর্থনীতি, প্রাতিষ্ঠানিক শাসন এবং আর্থিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। ব্যাংকিং, শিল্প অর্থায়ন এবং রপ্তানি অর্থ ব্যবস্থাপনায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের সিদ্ধান্ত স্বাভাবিক প্রশাসনিক পরিবর্তন। নতুন সরকারের অগ্রাধিকার ও কর্মসূচি বাস্তবায়নে যেখানে প্রয়োজন সেখানেই পরিবর্তন আসবে এবং তা চলমান থাকবে। সরকারের কর্মসূচি ও নীতিগত দিক নির্দেশনা বাস্তবায়নের জন্য যেখানে প্রয়োজন সেখানেই পরিবর্তন আনা হবে। তো বাংলাদেশে রাজনীতিবিদেরা খারাপ, এটা শিক্ষিত মানুষ, বিদেশি দাতা সংস্থা সবাই বিশ্বাস করে। সেজন্য সবাইকে সংস্কারের বটিকা খাওয়ানো হয়েছিল। তো এখন কেন্দ্রীয় ব্যাংকে অরাজনৈতিক ব্যবসায়ী লোকের নিয়োগে তো সবার খুশি হবার কথা। সমালোচকদের মতে স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী ভারতের এজেন্ট, এর সাথে পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার এজেন্ট। আমেরিকা এবং ভারতের মধ্যে এখানে জিওপলিটিক্যাল একটা লড়াই চলছে। তো ভারত নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমেরিকা নিচ্ছে হলে পররাষ্ট্র মন্ত্রণালয়, বুঝছেন? বাংলাদেশকে নিয়ে জিওপলিটিক্যাল লড়াইয়ে সবাই তাদের নিয়ন্ত্রণ রাখতে চায়। সেজন্য এসব না দেখে জনগণের ভোটে নির্বাচিত রাজনৈতিক সরকারকে তাদের কাজ করতে দিন। এতদিন পুরো সরকার বিদেশি নাগরিকদের দ্বারা গঠিত ছিল। অধ্যাপক আনু মোহাম্মদের মতে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকারে বিদেশি লবিস্টদের হাতে ছিল। হ্যাঁ, এইগুলো হচ্ছে মিথ্যাচার। এবং আমার মনে হয় যে আমার মনে হয় না, আমার দৃঢ় বিশ্বাস যে এই ইউনূস সরকারের মধ্যে বেশ কিছু লোক যারা উপদেষ্টা এবং বিশেষ সহকারী ছদ্মবেশে আসলে বিদেশি কোম্পানির লবিস্ট হিসেবে ছিলেন। এবং দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পঞ্জি ব্যবসায়ী, দাদন ব্যবসায়ীর হাতে রাষ্ট্র ক্ষমতা ছিল, তখন তো কোনো সমস্যা হয়নি। এখন রাজনৈতিক সরকার, যেখানে দলের প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা, সেখানে কে কোন মন্ত্রী গভর্নর হলো এটা তেমন কোনো বিষয় না। এটা ঠিক যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অনেক গুরুত্বপূর্ণ পদ। দেশের মুদ্রানীতি, অর্থনীতিতে তার সিদ্ধান্ত অনেক গুরুত্বপূর্ণ। একই সাথে সরকারের নির্দেশ মানবে, কথা শুনবে এমন একজন গভর্নর দরকার। আমেরিকাতে যেমন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরম পাওয়েল প্রেসিডেন্ট ট্রাম্পের কথা শুনতেছে না। ট্রাম্প ইন্টারেস্ট রেট বা সুদের হার কমাতে বলে, কিন্তু পাওয়েল সাহেব তার নিজের বুঝ মতো সিদ্ধান্ত নেন। ট্রাম্প পারলে তাকে আজই বের করে দেয়, কিন্তু তাকে মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে তাকে নামানো যাবে না। কেন্দ্রীয় ব্যাংকে অর্থনীতির জ্ঞানের সাথে সাথে সেজন্য সরকারের সাথে মিলেমিশে কাজ করার মতো লোক দরকার। অনেকে অভিযোগ করছেন গভর্নর সাহেব একজন ঋণ খেলাপি। তো বাংলাদেশের মতো দেশে 90 কোটি টাকা ঋণ কিছুই না, যেখানে সদ্য সাবেক উপদেষ্টারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন বলে দুদকে অভিযোগ এসছে। তাছাড়া তিনি একজন ব্যবসায়ী, ব্যবসা থাকলে ঋণ থাকবে, ঋণের পুনঃ তফসিল হবে। তো বাংলাদেশে এই যে 50 জনের মতো মন্ত্রী হলো নতুন করে, কে কোন মন্ত্রী হবে এটা কি প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ জানতো? লন্ডনে অধ্যাপক ইউনূসের সাথে তারেক রহমানের কি চুক্তি হয়েছে, কোন ধরনের সমঝোতা হয়েছে, এটা কি দেশের মানুষ জানে? এখন অধ্যাপক ইউনূসের নামে দুর্নীতি এবং রাষ্ট্রদ্রোহের মামলা হলে সেগুলির কি কোনো বিচার হবে? তো জনগণ যেহেতু এসব জানে না, তখন এদেরকে সরকার গঠন করতে ও চালাতে দেন আগে। বেশি সমস্যা হলে 4 মাস পরে এমনিতেই জুলাই আসবে। তো বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরকে আহসান মনসুর সাহেবকে মবের মাধ্যমে বিদায় করা হয়েছে বলে অভিযোগ এসছে। অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া
বিভিন্ন কর্মকর্তার সাথে যে এখন মব হচ্ছে, এতে তাদেরও দায় আছে। এরা ইউনূসের মবক্রেসিকে প্রশ্রয় দিয়েছে, কোনো প্রতিবাদ করেনি, উল্টো প্রেসার গ্রুপ বলে জাস্টিফাই করেছে। কর্মা ইজ এ বিচ, কর্মা কাউকে ছাড়ে না। দুর্নীতি করলে, দুর্নীতিকে প্রশ্রয় দিলে সেটা নিজের উপর আসতে কতক্ষণ। তো সাবেক গভর্নর আহসান মনসুর এবং তার মেয়ের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আছে। তার মেয়ের বিরুদ্ধে দুবাইয়ে বিলাসবহুল প্রাসাদ কেনা, দামি সোনার গহনা, প্রসাধনী এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ শোনা যাচ্ছে। তো উনি যোগ্য লোক হতে পারেন, কিন্তু যোগ্যতা কখনো অপকর্মের দায় মুক্তি দেয় না, দিতে পারে না। মেহরুন সারা মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সুযোগ্য কন্যা। শৈশব থেকে দেশের বাহিরে বসবাস, পড়াশোনা করলেও বাংলাদেশে তার রয়ে গেছে বিশাল প্রভাব। ৭৫ বছর বয়সী গভর্নর পিতাকে রীতিমতো পুতুলের মতো পরিচালনা করছেন তিনি। সম্প্রতি গোয়েন্দা তথ্য বলছে, সদ্য দুর্নীতির সাথে সখ্যতা করা আহসান এইচ মনসুরের টেবিলের নানা আর্থিক ফাইল চালাচালিতে ভূমিকা রাখছেন তার সুযোগ্য কন্যা মেহরুন সারা মনসুর। শোনা যাচ্ছে তার কথা ছাড়া নাকি কেন্দ্রীয় ব্যাংকের কোনো ফাইল নড়েই না। গভর্নর সাহেব ঘোষণা করেছেন, ফ্যাসিস্ট আমলে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনবেন। এটা জানার পর থেকে দেশবাসীর বাহবা ভাসছিলেন তিনি। কিন্তু গত ১ বছরের বেশি সময় কেটে গেলেও এক শিকি ফেরত আনতে পারেননি তিনি। এখানে কেবল ব্যর্থতা নয়, রয়েছে সূক্ষ্ম দুর্নীতির গল্প। বাংলাদেশের ১১টি প্রভাবশালী পরিবারকে টার্গেট করে পাচারকৃত অর্থ উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, যার নেতৃত্ব দিচ্ছেন মনসুর সাহেব। এবং বিদেশ বিভুঁইয়ে পালিয়ে থাকা সেই সকল অর্থ পাচারকারী পরিবারের সাথে যোগাযোগের কাজটি গুরুত্বের সাথে সারছেন কন্যা মেহরুন সারা মনসুর। তদন্ত বন্ধ করা লিয়াজু ও টাকা নিরাপদ করার বুদ্ধি বেচতেছেন তিনি। এদিকে মেহরুন সারা মনসুর বিশাল এক অপরাধী চক্র সক্রিয় করেছে, যে সকল ফ্যাসিস্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংকে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে সেগুলোর জমাট খুলতে সাহায্য করছেন। মেহরুন ৭০% কমিশনে বাবাকে আদেশ দিয়ে এই কাজগুলো করে নিচ্ছেন। ইউনূস সরকার মবের শাসনকে সমর্থন করেছিলেন। তিনি বক্তব্য দিয়ে মবকে উস্কানি দিয়েছিলেন, ছাত্রদেরকে তেজ দেখাতে বলেছিলেন। নতুন প্রশাসনের ক্ষমতা নেবার মাত্র ২ দিন পরে মবের মাধ্যমে বিচারপতিদের পদত্যাগ করতে বাধ্য করা হয়। মবের তাণ্ডব খুব দ্রুত নিম্ন আদালতে ছড়িয়ে পড়ে। পরবর্তী মাসগুলিতেও মবের সহিংসতা অব্যাহত ছিল, কখনো কখনো স্বঘোষিত তৌহিদি জনতার নামে। তো এখন তার সরকারের উপদেষ্টারা তাদেরই সৃষ্ট মব কালচারের ভয়ে সরকারি বাসা ছাড়তে চাইছে না। আসলে প্রত্যেকের বিরুদ্ধে এত পরিমাণে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ যে তারা নৈতিক মনোবল হারিয়ে ফেলেছেন। সঙ্গদোষে লোহা ভাসে। ইউনূসের মতো ভণ্ড দাদন ব্যবসায়ীর সংস্পর্শে এসে এসব ভদ্রলোকেরাও ধরা পড়ে গেছেন। থ্যাংক ইউ।